মোহনপুরের মোড়ে বাস থামতে নেমে পড়ল নবীন মাস্টার। চারিদিকে খুটখুটে অন্ধকার, ছোট ছোট ঝোপ জঙ্গলে ভর্তি। হাতঘড়ি বলছে সময় ৮টা। একটাও জনমানব নেই রাস্তায়। মনে মনে ভাবল নবীন মাস্টার, দূর, এখানে না এলেই ভালো হতো। টর্চ জ্বালিয়ে সামনের পাকা রাস্তাটা ধরে হাঁটতে শুরু করে নবীন। ফোনে স্ক্রিনের দিকে তাকাতেই রাগ হলো নবীনের। টাওয়ার চার্জ কোনোটাই ঠিক নেই। উফ, ঠিক রাস্তা কিনা বুঝতেও পারছি না। ইয়ে বাবু, কোথায় যাবেন? হঠাৎ একটা মধ্যবয়সী গলার আওয়াজে চমকে পিছন ফিরে তাকায় নবীন। হাঁটতে হাঁটতে খেয়াল করেনি কখন পেছনে একটা গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে। যাক, তবে একটা লোক পাওয়া গেল। নবীন উত্তর দিল, আগে তালপুকুরে ভট্টাচার্যদের বাড়ি। সে তো অনেকটা। আপনি অন্য রাস্তা ধরেছেন। রাত বিরিতে এসব রাস্তা ভালো না। আমি পাশের গ্রামের লোক, হাট থেকে ফিরতে নেওয়ার রাত হলো তাই, নইলে এ পথে আসতুম না। আসুন আসুন আসুন। কেন, এই এলাকায় চোর টোর আছে নাকি? না বাবু, তেনাদের কথা বলছি। আচ্ছা, আপনি ভট্টাচার্যদের কি হন? ও ভূত! এসব কুসংস্কার মিয়া, মনের ভুল আর অন্ধবিশ্বাস। আমি মানি না। আমি এই কাছেই পটাশপুরে এসেছিলাম জমির কাজে। সন্ধ্যা হয়ে গেল, তাই এ বাড়িতে থাকার বন্দোবস্ত করলাম একটা। আমার বন্ধু এ বাড়ির লোক, নাম রথিন, চেনেন? হ্যাঁ, সে চিনি। আচ্ছা, ওই পুকুর, তালগাছ, এই সবই কি ভট্টাচার্যদের? ওদিকে তাকাবেননি বাবু, রাতের বেলা ওদিকে তাকাবেননি, ভালো না। ঘুরে বসুন। হাই হাই হুর, হুট, হাট, 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 হাই, হাই, হাট, হাট, হাট। তবু কৌতূহল বশত আর একবার তাকিয়ে দেখল নবীন। হঠাৎ মনে হলো তাল গাছটা যেন দুলে উঠল। আরে, তাল গাছটা কি নড়ে উঠল? নবীন চোখ দুটো রোগড়ে তাকালো, কিন্তু কই, কিছুই তো নেই। হঠাৎ গরুর গাড়িটা থেমে গেল। গাড়োয়ান বলল, বাবু, এসে গেছে। এখান দিয়ে হেঁটে যান। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। লোকটি চলে যেতে সে আর একবার পুকুর পাড়ের দিকে দেখল। গাঢ় আধারের বুক ছিঁড়ে বিশাল কোনো দৈত্যর মতো দাঁড়িয়ে আছে একটা তাল গাছ। হঠাৎ নবীন একটু একটু করে সেই তাল গাছটার দিকে এগোতে থাকে। একটা অদ্ভুত ঘোর যেন তার পা দুটোকে টানছে। পুতুলের মতো এগিয়ে যাচ্ছে। জ্ঞান বোধ ক্রিয়া বন্ধ করে দিচ্ছে ধীর গতিতে। বাবু, কি করছেনটা কি? সরে আসুন, সরে আসুন। এদিকে শিগগির সরে আসুন, শিগগির শিগগির। একটা তীব্র টানে হুঁশ ফেরে নবীনের। সামনে পুকুর। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সরে আসে। পেছন ফিরে দেখে হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে একটা রোগা ছিপছিপে চেহারার মধ্যবয়সী লোক। নবীন জিজ্ঞেস করল, আপনি? আমি রামধীন, এ বাড়ির পুরনো কর্মচারী বাবু। এই বড় বাবু আপনার কথা বলেছিলেন। তা আপনি ওই পুকুর পাড়ের দিকে কি করছিলেন বাবু? ওদিক ভালো না, গোরস্থান আছে, তাকাবেন না একদম। রাম 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 রাম। জানি না, কেমন যেন পা টেনে নিয়ে যাচ্ছিল। উফ, মাথাটা খুব ভারী লাগছে। চলো ভেতরে। আসুন আসুন, এই কোনো অসুবিধে হয়নি তো? আপনাকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছিল জানেন। চিন্তা হচ্ছিল খুব। একটা কিছু খবর দিলে গিয়ে নিয়ে আসতাম। ফোনের অবস্থা ভালো ছিল না, তবে অসুবিধা হয়নি। একটা গরুর গাড়ি ছেড়ে দিয়ে গেছে। রামধীনের সাথে গিয়ে উঠল ওপরের একদম সামনের ঘরটাতে। আজ ইলেকট্রিক নেই, হ্যারিকেনটাই সম্বল।
তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল নবীন। রাত গভীর। হঠাৎ একটা চাপা মহিলা কণ্ঠের হাসির শব্দে ঘুমটা ভেঙে গেল। স্বপ্ন ভেবে ফের ঘুমানোর জন্য পাশ ফিরে শুতেই আবার সেই হাসির শব্দ। ধরফরিয়ে উঠে বসল নবীন। উফ, কি ঠান্ডা বাতাস! জানলাটা বন্ধ করে দিই, নইলে বৃষ্টির ছাঁট আসবে। বোধহয় বাতাসের শব্দে ভুল শুনলাম না। না 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 না, রাত বেড়েছে, ঘুমিয়ে পড়ি। জানালার পাল্লাটা বন্ধ করতে যাবে অমনি দেখল দূরে সেই লম্বা তাল গাছটা দুলছে। একটা স্পষ্ট সাদা ধোঁয়ার মতো আস্তরণ তাল গাছের নিচ থেকে উঠে এসে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর সেখান থেকে মাঝে মাঝে বেরিয়ে আসছে আলোর মতো উজ্জ্বল ছটা। আলিয়া ভেবে বন্ধ করে দিতে যাবে অমনি একটা শব্দ কানে গেল। ওটা কি? আরে, বাড়িতে কেউ ঢুকেছে নাকি? জুতো পরে দ্রুত হেঁটে যাবার শব্দ না? চোর ঢুকেছে তবে, দেখা দরকার একবার। ধরফর করে দ্রুত নেমে এলো নবীন। রামধীন ঘুমোচ্ছে দালানে। নবীন ধাক্কা দিয়ে তাকে জাগালো, বলল, ওঠো ওঠো, বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। তুমি কিছু বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ, চোর! বাবু, আমার ঘুম অতটাও গভীর না। কোনো আওয়াজ কিছু তো পাইনি আমি। কই? কি বলছো নাকি? আমি স্পষ্ট শুনেছি একটা হাসির শব্দ, আর তার খানিক বাদে একটা ভারী বুটের দ্রুত চলাফেরার আওয়াজ। আর তালগাছটা। বাবু, আর কিছু বলতে হবে না। এ আওয়াজ ভালো নয়। আপনি আপনি শুয়ে পড়ুন, দেখবার দরকার নেই। বলেছিলাম না ওই দিক ভালো না। ও গাছ আপনাকে টানছে বাবু, আপনি শুয়ে পড়ুন। আরে কি আবল তাবল বকছো অযথা ভয় পেয়ে? এসব অযৌক্তিক। নিশ্চয়ই কেউ কুমতলবে আছে। আমি এখনই দেখে আসছি আশপাশটা। দাঁড়াও। গেটের বাইরে বেরিয়ে টর্চ মেরে আশেপাশে দেখল নবীন। হঠাৎ দূরে একটা কালো অবয়ব লক্ষ্য করল। এই এই, কে ওখানে? কে? দাঁড়া বলছি, দাঁড়া! বাবু দাঁড়ান, ও মানুষ না। রাম 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 রাম, দাঁড়ান বাবু, ও ওইদিকে যাবেন না, এই পুকুর পাড়টা ধরবেন না। এই এই, কে ওখানে? হ্যাঁ, এই দাঁড়া, দাঁড়া বলছি। আরে ভয় নেই, আরে ভয় নেই। ভয় পেলে ছোটটা পালিয়ে যাবে। তুমি ঘরে বসো। না বাবু, দাঁড়ান, আমিও আসছি। পুকুর পাড়ের সরু রাস্তাটা ধরে দৌড়ে অনেকটা চলে এসেছে নবীন। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি আসবে খুব জোর। পিছন পিছন রামধেনু এসেছে। এমন সময় সামনের ঝোপটা নড়ে উঠল। নবীন বলল, সামনে জঙ্গলে ঢুকে গেছে বোধহয়। যাক গে, বাদ দাও, চলো ফেরা যাক। অনেকটা হাঁপিয়ে গেছি। বাবু, এই রাতে তাল গাছ তলার এতটা কাছে না আসলেই ভালো হতো। তাড়াতাড়ি আসুন বাবু। রাম 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 রাম। হ্যাঁ চলো। বুঝলে হে, তুমি অযথা ভয় পাচ্ছিলে, কই কিছুই নেই। টর্চটা নিয়ে পিছন ফিরে তাকাতেই নবীন ভীষণ ভয়ে চমকে উঠল। আরে, তোমার পেছনে তাল গাছটা কোথা থেকে এলো? আর আমরা এটা কোথায়? বাবু! আর কিছু বলে ওঠার আগেই চোখের নিমেষে রামধীনের দেহটা পেট থেকে দুভাগ হয়ে গেল। আর তখনই একটা ভীষণ জোরে কড়কড় শব্দে বাজ পড়ল পিছনের গাছটার মাথায়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আর সাথে সাথে রামদিনের কাটা দেহটাও জ্বলে গেল। ভয়ে আতঙ্কে চিৎকার করে ওখানেই পা পিছলে পড়ে গেল নবীন। রামধীন! ভগবান, রামধীন, বাঁচাও, বাঁচাও! নবীন হাতে ভর করে উঠতে যাবে অমনি খেয়াল করলো তার পা দুটো শক্ত ধারালো নখযুক্ত দুটো হাত চেপে ধরেছে।
নখগুলো ক্রমশ চামড়া ভেদ করছে, গাঢ় লাল রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ তার হাত দুটো চেপে ধরলো, আর একজোড়া হাত। চিৎকার করে উঠল নবীন প্রচন্ড জ্বালায়। আরো একটা হাত তার ঘাড় ধরে চেপে মাটিতে থেতলে দিল। প্রবল যন্ত্রণায় শরীরটা ছটফট করছে। হঠাৎ তার চেপে ধরা মাথাটা নিয়ে সামনে তাকাতেই সে স্তম্ভিত হয়ে গেল। গলার আওয়াজ আর বেরোচ্ছে না। সামনে কিছুটা দূরে প্রবল হাওয়ায় দুলছে সেই তাল গাছটা। মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলক ভেসে আসছে। সাদা আলেয়ার মতো সেইটা আবার মাটি থেকে উঠে তাল গাছটাকে আবৃত করে ফেলেছে। এবার নবীন লক্ষ্য করল তার সামনে একটু দূরে ভেসে উঠছে বেশ কিছু কালো অশরীরী দেহ। নবীন প্রবল চেষ্টা করেও এক পাও নিজের শরীরকে হেলাতে পারল না। মেঘের গর্জন ছাপিয়ে প্রবল বেগে ঝড় আর বৃষ্টি শুরু হলো, আর সেই ঝড় বৃষ্টির আওয়াজের মধ্যে দিয়ে ধ্বনিত হলো রক্ত জল করা কিছু হাসির স্বর। খাবার মাংস। নবীনের শরীরটা এবার তালগাছ বরাবর ওপরে সোজাসুজি তুলছে সেই হাতগুলো। হ্যাঁ, সেই হাতগুলো। নিচে তাকাতেই সে দেখলো একটা সাদা শাড়ি পরা রক্তাক্ত এলোকেশী মুনিহীন বিভৎস নারী মূর্তি। বিদ্যুৎ ছলকে উঠছে আকাশে। মেঘের গর্জন আরো আরো বাড়ছে। হঠাৎ নারী মূর্তিটা বিকট হেসে প্রচন্ড আক্রোশে বলে উঠল, আমাদের অস্তিত্ব কুসংস্কার, তাই না? এই নে, মর। বলা মাত্র সেই নারী মূর্তিটা তার হাতটা তুলে প্রচন্ড চিৎকার করে নিচে নামিয়ে দিতেই নবীনের যন্ত্রণায় কাতরানো শরীরটা মুহূর্তের মধ্যে দুর্ভাগ হয়ে মাটিতে এসে পড়ল। আর সাথে সাথে তীব্র শব্দ করে বাজ পড়ল সেই তাল গাছ ও তার আশেপাশের বেশ কয়েকটার উপর। গোটা জায়গাটা দাউ দাউ করে জ্বলে উঠল। প্রেত মূর্তিগুলোর বিকট অট্টহাসির সাথে তাল মিলিয়ে চলতে থাকলো ভয়ঙ্কর বৃষ্টিপাত। পরের দিন ভোরবেলা নগেন চাটুজ্জে নিম দাঁতন হাতে নিয়ে হাঁটতে বেরিয়েছে। পুকুর পাড় দিয়ে রাস্তা। হঠাৎ একটা বিটকেল গন্ধ নাকে এলো। শালারা আবার কেউ ভাগার ফেলেছে। কি গন্ধ! বাপ রে বাপ রে বাপ! ওদিকে তাকাতেই দেখলেন একটা হাতের মতো কি যেন ঝোপ থেকে বেরিয়ে আছে। আরে আরে, ওটা কি? কাছে যেতেই নগেন চাটুর্যের সারা শরীর ভয়ে আতঙ্কে কেঁপে উঠল। চোখের সামনে পড়ে আছে নবীন মাস্টারের ঝলসে যাওয়া আধ খাওয়া দুখাদি শরীরটা। বিকট চিৎকার করে তিনি ওখানেই জ্ঞান হারালেন।